কোথায় যাচ্ছিস কোনো খেয়াল আছে তোর? আর কত রাত হয়েছে জানিস? এবার চল বাড়ি ফিরে যাই। সেই রাত 8টায় বের হয়ে তখন থেকে বগরের মতো ঘুরেই যাচ্ছি। আরে বাবা একটু থাম না, এত কথা বলছিস কেন? যেখানে যাচ্ছি চল, পুরো কানটা একদম ঝালাবেলা করে দিলি বক বক করতে করতে। আর কত ঘুরবি? আর কোন গন্তব্যে যাচ্ছিস আদৌ জানিস? এভাবে ঘুরলে তো পথ ভুলে যাবি। আর রাত কি কম হয়েছে? আর দেখ নবীন, আমি কিন্তু এই দিকের কিছু চিনি না, তাই বলছি চল ফিরে যাই। আরে ভাই একটা দিনই তো, একটু চুপ করে বস না, দেখ তোকে কোথায় নিয়ে যাই। এবার কিন্তু বেশি হচ্ছে নবীন, তুই বাড়ি গেলে চল, নয়তো আমাকে নামিয়ে দে। তোর সাথে আজগুবি কোনো ঝামেলা আমি জড়াতে চাচ্ছি না। আরে ভয় পাচ্ছিস কেন? সবে তো মাত্র 9টা বাজে, চল না আর একটু সামনে চল, তোর পছন্দের মিষ্টি খাওয়াবো। তোর মিষ্টি তুই খা। আরে বাবা তুই যে শুধু শুধু ভয় পাচ্ছিস, আমি কি তোকে গ্রামের হাটে বেচে দিব নাকি? রসিকতা করছিস তুই? আরে রাগ করছিস কেন? শোন, গাড়িতে যথেষ্ট পরিমাণ পেট্রোল আছে, তুই চিন্তা করিস না। চিন্তা করিস না বললেই চিন্তা দূর করা যায়? আরে ভাই আমার, একটু মুখটা বন্ধ রাখ। আমি নবীন ভট্টাচার্য। এই সবে মাত্র পড়াশোনা শেষ হলো, তাই একটু লম্বা ছুটি পেয়েছি। তবে ছুটি পেলেও চাকরির একটা চিন্তা আমার মাথায় অনবরত তাড়া করে বেড়াচ্ছে। যাকে ওসব ভাবনা, আজকে প্রায় বহুদিন পর আমি আর আমার খুব কাছের বন্ধু রবিন ঘুরতে বেরিয়েছি। তবে কোথায় যাব, কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তবে আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমরা হুটহাট বেরিয়ে পড়েছি। অনেকদিন হলো এভাবে ঘোরা হয় না। তবে রবিন, ওর কথা শুনেই বোঝা যাচ্ছে খুব দুশ্চিন্তা করছে। সে সচরাচর এভাবে কোথাও যায় না, সে তার ক্যারিয়ার, পড়াশোনা এসব নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু আমি একটু বেশ ভব করে, তাই আজকে ওকে নিয়েই বেরিয়েছি। ওর দুশ্চিন্তায় একটু ক্লান্তি আনতে নিমডাঙ্গার বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডারে নিয়ে যাচ্ছি। সে খুব মিষ্টি খেতে পছন্দ করে, তাই ওর মনটা ভালো করতে এই পরিকল্পনা। তবে নিমডাঙ্গার এই গ্রামীণ পরিবেশে পা দিতেই মনটা কেমন যেন আনন্দে ভরে উঠল। কেন জানি প্রশান্তিতে মনটা মেতে উঠছে। চারপাশ থেকে বয়ে আসা শরীর হিম করা ঠান্ডা বাতাসে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। সাথে চারপাশটাও বেশ শান্ত, স্তব্ধতায় ঘেরা। শহরের মতো অত শত লাইটিং নেই, চারপাশ নিছক কালো অন্ধকারে ঘেরা। ঝোনাকি পোকাগুলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এমন মন মাতানো স্নিগ্ধ পরিবেশটায় আমি যেন বারবার হারিয়ে যাচ্ছি। এত সুন্দর রাত যে হয়, এই গ্রামে না আসলে কখনো জানতেই পারতাম না। শহরের ওই আলোর বেড়াজালে আটকে পড়ে থাকতাম। যতই এগোচ্ছি, এই গ্রামের সৌন্দর্যতার প্রেমে যেন আমি মুগ্ধ হয়ে পড়েছি। মুখের কথার থেকে যেন গ্রামের চারপাশটা নিয়ে ভাবতেই দারুণ লাগছে। সচরাচর তো এমন পরিবেশ পাওয়া যায় না, তাই ভেবে চলেছি নিজ মনে। কিরে, কোন কল্পনার রাজ্যে হারিয়ে গেলি? কোনো কথা নেই যে? আমার তো সুন্দর একটা ভাবনায় তুই জল ঢেলে দিলি। কি এমন ভাবছিলি বল দেখি আমাকেও। না, তেমন কিছুই না। বুঝেছি। তবে বৌদিকে কবে বিয়ে করবি? এই তো পড়াশোনাও তো প্রায় শেষ হয়ে এলো, এখন না হয় সংসার শুরু করে দে। দূর, কি যে বলিস না, পড়াশোনা শেষ, তবে দায়িত্বের ভার এসে পড়েছে। তা যা বলেছিস, এখন পড়াশোনা শেষ হলেও 1000টা দায়িত্ব কাঁধে নেওয়ার পালা। ওই দেখ, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই ফাঁকা মাঠে তোর আবার গন্তব্য কোথায়? চল না দেখি, এত প্রশ্ন করিস না। এতক্ষণে আমার উদ্দেশ্য যেন সফল হলো। সবার মুখে এই জায়গা আর মিষ্টান্ন ভাণ্ডারের নেশার নাম ডাক অনেক শুনেছি, আজ তা খেতে পারবো। আহা, কি
কি যে সুস্বাদু হবে ভাবতেই জিভে জল চলে এসেছে। তবে খাবারের চেয়ে মিষ্টান্ন ভাণ্ডারে থাকা টিমটিম আলো আমাকে যেন আরও বেশি আকর্ষণ করছে। ফাঁকা চরাজীর্ণ জায়গার মাঝখানে একটি মাত্র ছোটোখাটো দোকান, তাতে জ্বলছে টিমটিমে আলো। তবে এই রাতের অন্ধকারে পরিবেশ দেখে উপলব্ধি করতে পারলাম ওই 10টা বাজবে। এবার নাম তো রবিন, সামনের ওই দোকানটায় যাব। এই মিষ্টি খাওয়ার জন্য তুই এত দূরে এসেছিস? নাম তো দেখি কথা বাড়াস না। আমি আর রবিন মোটরসাইকেলটি সাইডে একটি জায়গায় রেখে নেমে পড়লাম। রবিনের এত এত প্রশ্নের জবাবে আমি যেন হাঁপিয়ে উঠেছি। বাপরে, কত প্রশ্ন করতে পারে। রবিন, এখনো বলছি ফিরে চল, আমার মন কিন্তু এখনো টানছে না। আহা, তুই কি জানিস এই জায়গাটার মিষ্টিটা কত বিখ্যাত? তুই তো মিষ্টি খুব পছন্দ করিস, তাই তোকে এখানে নিয়ে আসলাম। এখন চল। কাকা, দুটো করে মিষ্টি দিন তো। বসেন বাবু, আমার গিন্নি দিয়াইতাছে। দেখছিস, স্বামী স্ত্রী একসাথে ব্যবসা করে, তাই তো এত তাড়াতাড়ি তার বানানো মিষ্টি এত মুখরোচক। তা দেরি না করে তুইও বিয়েটা সেরে ফেল। খুব হেয়ালি করিস তুই। এই নিন, ধরুন। হ্যাঁ, কে? কি ব্যাপার? কে আপনি? মেয়েটির চোখ মুখ পুরোটাই বিভৎস, মুখের এক পাশ পুরে ঝলসে গিয়েছে। কি বিভৎস মেয়েরে বাবা, এ যেন কিছুতেই সাধারণ মানুষ নয়। মুহূর্তেই শিয়ালের ডাক কানে ভেসে আসতে লাগলো। কুকুরগুলো সাথে সাথে চেঁচামেচি করতে শুরু করলো। এ যেন এক অমাবস্যার ভয়ঙ্কর রাত। নিচক কালো থমথমে পরিবেশে আটকে পড়ে আছি আমরা। পুরো শরীরটা থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। এদিকে যেন রবিনের প্রাণ যায় অবস্থা। কেন যে বিপদের মুখে আমাদের হাজির হতে হলো। গলা শুকিয়ে আসছে, ভনভন করছে মাথা, চোখেও ঝাপসা দেখছি। পুরো পৃথিবীটা যেন ঘুরছে। হঠাৎ আমাদের চমকে দিয়ে মহিলাটি বলে উঠল, এই যে, কি হলো তোদের? ভয় পেয়েছিস? কে আপনি? কি চান আমাদের কাছ থেকে? কথা বলিস না রবিন, পালা এখান থেকে। খবরদার, পালানোর চেষ্টা করবি না। পালানোর চেষ্টা করলে তোদের ঘাড় আমি মটকে দিব। আমাদের ছেড়ে দাও। কেন এমন করছো? ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি বাছা। মানে? ওদের ছেড়ো না কমলতা, জ্যান্ত পড়িয়ে মারো। হঠাৎ আমাদের রাতকে দিয়ে সেই কাকা ভয়ঙ্কর চেহারা আমাদের সামনে আসলো। এতক্ষণ যাদের স্বাভাবিক চেহারা দেখেছি, এখন তারাই বিভৎস চেহারা। এ যেন বাস্তব কল্পনা নয়। পুরো শরীর থরথর করে কাঁপছে। ভয়ে কি করবো বুঝে উঠতে পারছি না। এই যেন প্রাণটা বেরিয়ে যাবে মনে হচ্ছে। এমন ভয়ঙ্কর অস্বাভাবিক দৃশ্য দেখে রবিন যেন থমের আটকে গিয়েছে। আর আমি কাঁপা অস্পষ্ট গলায় নিজের প্রাণ বাঁচাতে বলে উঠলাম, না, এ হতে পারে না। কি করেছি আমরা? তোরাই যত নষ্টের মূল। তোদের জন্য তো, শুধুমাত্র তোদের জন্যই আজ আমাদের সুখের সংসার ধ্বংস হয়ে গিয়েছে। সাথে আমরা নিজেরাও পুড়ে ছারখার হয়ে গিয়েছি। মানে আমরা কি করেছি? ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। আর কোনোদিন এই গ্রামে আমরা আসবো না। এত সহজে তো তোদের ছেড়ে দেওয়া যায় না। তোরা যে মরবি। কেন মারবে না আমাদের? কেন মারবো? শুনবি কেন?
তাহলে শোন, আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। আমি আর আমার স্বামী দুইজন মিলে পরিশ্রম করে এই গ্রামের সকলের মন জয় করে নিই। আর আমাদের হাতের মিষ্টির স্বাদের কথা গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে, যার ফলে আমাদের বেচা কেনা খুব ভালোই যাচ্ছিল। আর এভাবেই যেন আমাদের সংসারের। অন্যদিকে রমনের দোকানে ফাঁকা পড়ে থাকতো সারাদিন, কেউ কিনতো না। তার দোকানেরই বেশিরভাগ মিষ্টি থাকতো বাসি পচা, আর সেটা খেয়ে পেটের অসুখ হওয়ায় কেউই তা নিতে চাইতো না। আর আমরা খেটে খুঁটে যত্ন করে ভালোবেসে মিষ্টি বানাতাম। আর এভাবেই যেন আমাদের অভাবের সংসার থেকে রাতারাতি আমরা সুখের মুখ দেখতে পেলাম। আর এদিকে রমেনের এসব সহ্য হলো না। সে দিন দিন রাগে ক্ষোভে টকবক করে জ্বলছিল। সে এর প্রতিশোধ নেওয়ার জন্য একদিন শহর থেকে কয়েকটা ভাড়া করে ছেলে এনে আমাদের এই মিষ্টির দোকানে আগুন লাগিয়ে দিল। আর ঠিক সেদিনই আমরা শহরের একটি বড় অর্ডার পাওয়ায় সারা রাত কাজ করতে করতে সেখানেই শুয়ে পড়ি। আর তার খানিকক্ষণ পরে হঠাৎ করেই চারপাশ দিয়ে জল জল করে আগুন জ্বলে উঠল। ভীষণ ভয় পেয়ে গেলাম আমরা। আর এতক্ষণে আমাদের পালানোর আর কোনো জায়গা ছিল না। সেখানেই আমি আর আমার স্বামী সহ পুরো দোকানটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমরা রোজ রাতে এখানে ফিরে আসি। আর শহর থেকে যেই আসুক না কেন তাকে আমরা জ্যান্ত পুড়িয়ে ফেলি। আর আজ তোদের পালা, তোদের শেষ করে দিব আজ। আমরা কিছু জানি না, বিশ্বাস করুন। আপনাদের মিষ্টির নাম ডাক শুনেই আমরা এখানে এসেছি। দয়া করে ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন আমাদের। আমাদের সত্যি কোনো দোষ নেই। যা, আজ তোদের ছেড়ে দিলাম। আর কোনোদিন এ মুখ হবি না, কোনো দিন না। মনে রাখিস, আর কোনোদিন আসবি না। তাদের কথা শেষ হতে আমি আর রবিন দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে আসি। আর এক মুহূর্ত দেরি করি না। আর সেই কাকা আর স্ত্রী আমাদের দিকে তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিতাই, দাঁড়া। কিছু বলবে কাঞ্চনদা? ক্রিকেট খেলতে যাব, চল। কিন্তু আমি তো এখন গণেশকে নিয়ে মাঠে যাচ্ছি। কাজ বাদ দিয়ে খেলতে গেলে কাকা খুব রাগ করবে, মারও দিতে পারে। এই কিছু হবে না, চল তো। না কাঞ্চনদা, কাকা আমাকে অনেক কঠিন শাস্তি দিবে, আমি যাই। দাঁড়া, তোর শাস্তির ব্যবস্থা করছি। আমার কথা না শোনার ফল তুই আজ রাতে পাবি। গণেশের গলায় দড়ি ধরে নিতাই তাকে গ্রামের পথ দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। কাঞ্চনের কথা না শোনায় খারাপও লেগেছে তার, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও যে নেই। মা বাবা হারা এতিম নিতাই, আপন বলতে তার শুধু একজন হরণ কাকা। তার বাড়িতে কাজের বিনিময়ে দুবেলা দুমুঠো সে খেতে পায়। পড়ালেখার অনেক ইচ্ছা ছিল নিতাইয়ের, কিন্তু কাকা তাকে পড়ালেখা করতে দিতে রাজি হননি। যদি পড়ালেখা করে তার বাড়ি থেকে চলে যায় তখন বাড়ির এত কাজ সামলাবে কে? এই ভয়ে তাকে স্কুলে কখনো পাঠায়নি তার কাকা। কিন্তু এদিকে তার ছেলে কাঞ্চনকে ঠিকই পড়ালেখার সুযোগ দিয়েছে, কিন্তু কাঞ্চন ঠিকমতো পড়ালেখা না করে গ্রামের বখাটেদের সাথে তাস খেলে রাত দিন কাটায়। মা বাবার কথা মনে পড়ায় চোখ ভিজে আসে নিতাইয়ের। তারা বেঁচে থাকলে তাকে আজ লেখাপড়া করার সুযোগ দিত, অনেক আদর পেত। কেন মা বাবা এত তাড়াতাড়ি মারা যায় নিতাইয়ের? তার মনটাই কেঁদে ওঠে। একমাত্র গণেশই তার মনের কথা বুঝে। রাত হতেই নিতাই গণেশের পাশে গোয়াল ঘরে ঘুমায়। তার নিজের বাড়ি আছে, কিন্তু সে বাড়িতে তার জায়গা হয় না। নিতাই গোয়াল ঘরে ঘুমাতে ঘুমাতে অভ্যস্ত হয়ে গেছে। তার সাথী মশা ও গণেশ। সারাদিন অনেক খাটুনি করেছে নিতাই, আর তাই শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ে। আর তখনই আসে কাঞ্চন।
খুবই ধীরে ধীরে গোয়াল ঘরে ঢুকে গণেশের দড়ি ধরে টেনে নিয়ে যায়। বেচারা গণেশও ঘুমিয়েছিল, কিন্তু সে বুঝতে পেরে হাম্বা ডাক ডেকেছে ঠিকই, কিন্তু ক্লান্ত নিতাই কিছুই শুনতে পায়নি। সকালে ঘুম থেকে উঠেই নিতাই খেয়াল করে দেখে ঘরে গণেশ নেই। মাথায় তার আকাশ ভেঙে পড়ে। গণেশকে সব জায়গায় খুঁজেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। এদিকে নিতাইয়ের কাকা হরণ ও তার ছেলে কাঞ্চন ব্যাপারটা বুঝতে পেরে তাকে মারধর করতে থাকে। এইভাবে কাজে ফাঁকি দিচ্ছিস সদচ্চারা? রাতে তোকে গণেশকে পাহারা দিতে বলেছি, আর তুই পাহারা না দিয়ে ঘুমিয়েছিস। তোর জন্য আমার আজকে অনেক লোকসান হয়ে গেল। বল, আমার গরু কোথায় রেখেছিস? আমি সত্যি বলছি কাকা, আমি কিছু জানি না। তুই জানিস না মানে? বাবা, আমার তো মনে হয় গরুটা ও কোনো হাটে বেচে দিয়েছে। তাই হবে, দুধ কলা দিয়ে এতদিন কাল সব পুষেছি। ও, বুঝতে পেরেছি, বাপের জমি জায়গা দেয়নি বলে আমার ক্ষতি করার চেষ্টা করছিলে। না কাকা, আমি এমনটা করতে পারি না। আমার মন আমার দিব্যি কেটে আমি বলছি। চুরি করে আবার দিব্যি কাটা হচ্ছে হতচ্ছাড়া। পেটালেই তবেই তুই স্বীকার করবি। মেরো না, আমি কিছু করিনি। ও কাকা, আমায় মেরো না। গরুর ডাক শুনতে পেয়েছিস তোরা? না তো, আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। তাহলে কিছুক্ষণ আগে যে আমি গরুর ডাক শুনলাম। কাঞ্চন, ও কাঞ্চন, আমি তোর পাশে। শুনতে পাচ্ছিস? আমার নাম ধরে কেউ ডাকছে। আরে না তো, কিছুই তো শুনতে পাচ্ছি না। কাঞ্চনের বুক কেঁপে ওঠে। এদিকে গণেশকে বিক্রি করে যা টাকা পেয়েছে সব হারাতে বসেছে। সব মিলিয়ে তার মেজাজ অত্যন্ত খারাপ। দেখ, আজ আর খেলবই না, শরীরটা ভালোই লাগছে না। আর খেলে কি করবি? সবই তো হারলি। তাহলে চল আমরা যাই এবার। রমেশ ও সমরেশ বাড়ির পথে হাঁটে। তারা দুজনে ভাই। কাঞ্চনের ইচ্ছা করছে রমেশ ও সরেশকে ডাক দিয়ে বলতে যেন তারা তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে, কিন্তু এমনটা বললে তারা কাঞ্চনকে নিয়ে হাসাহাসি করবে, আর তাই কাঞ্চন তাদের কিছুই জানায় না। নিস্তব্ধ অন্ধকার রাত, ঝিঝি পোকাদের ঝিঝি শব্দ, এসব শুনে কাঞ্চন ভয় কেঁপে ওঠে। তার স্পষ্ট খেয়াল হয়েছে প্রথমে গরুর ডাক ও পরে তার নিজের নাম ধরে কেউ ডেকেছে। কাঞ্চন ভয়ে বাড়ির পথে পা বাড়ায়। কাঞ্চন রাস্তার দুপাশে গাছগাছালির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। তার কেন যেন মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে। নিজের মনকে কোনোভাবেই সে শান্ত করতে পারছে না। আর তখনই কান খাড়া করে কাঞ্চন শুনতে থাকে। পিছনে গরু দৌড়ে আসে। কাঞ্চন চট করে পিছনে ফিরে তাকায়, কিন্তু কি আশ্চর্য, পিছনে কেউ নেই। জনমানব শূন্য রাস্তা, তার দিকেই যেন তাকিয়ে আছে। শব্দটাও শোনা যাচ্ছে না আর। কাঞ্চন ভয় থরথর করে কাঁপতে থাকে, মনে মনে ভগবানের নাম জপতে থাকে, কিন্তু তারপরই সে তাদের গরুর ডাক শুনতে পায়। থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকায়, কিন্তু না, কেউ নেই। এ তো আমাদের গরু গণেশের ডাক, কিন্তু গণেশকে তো কালি বিক্রি করে দিয়েছি। আচ্ছা, টাকা দিয়ে টাচ খেলছি। রাস্তার মাঝখানে ভয়ার্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে কাঞ্চন। তার চোখে ভয় ও বিস্ময় ফুটে উঠেছে। কাল রাতে সে গোয়ালঘর থেকে গরু চুরি করে বিক্রি করে দেয়। যে গরু কিনেছে সে এতক্ষণে গরু নিয়ে জয়দেবপুর চলে গেছে। তাহলে এখন কার ডাক শুনল? অন্য গ্রামের গরু নাকি? ছাড়া পেয়ে এদিকটায় চলে এসেছে হয়তো। কিছুতেই কিছু মিলাতে পারছে না কাঞ্চন।
হঠাৎ রাস্তার মাঝখানে নিতাইকে দাঁড়িয়ে থাকতে দেখে কাঞ্চনের চোখ কপালে উঠে যায়। নিতাই তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ নিতাই কোথা থেকে এলো? এতক্ষণ তো তাকে দেখেনি। তাহলে কি নিতাই তাকে এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিল? কিরে গরুচর, তুই এখানে কি করছিস বে? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিলে? যদি দেখিয়ে থাকিস তাহলে কোনো লাভ নেই, আমি ভয় পাই না। কাঞ্চনের কথায় নিতাই প্রচন্ড ভয়ঙ্করভাবে ক্ষেপে ওঠে। আজ তুই ভয় পেতে বাধ্য। তুই কি ভেবেছিস তুই গণেশকে চুরি করে আমার দোষ দিয়ে আমাকে মার খাইয়ে পার পেয়ে যাবি? তা আমি হতে দেব না। তুই যা করেছিস তার ফল তুই পাবি। মানে কি বলতে চাইছিস? আমি কেন গণেশকে চুরি করব? আর তুই চুরি করেছিস, তুই চোর। আমাকে মার খাওয়িয়েছিস, তাতে আমার কোনো রাগ নেই। তুই আমার একমাত্র সাথী গণেশকে বিক্রি করে দিয়েছিস। তোকে আমি ছাড়বো না। কি করবি তুই? হ্যাঁ, মেরে ফেলবো তোকে, আমি মেরে ফেলবো। মানে কি বলছিস কি বে তুই? ওই গাছের উপরে দেখ। নিতাই একটা বড় বটগাছের দিকে আঙ্গুল ইশারা করে। বটগাছের উপরে নিতাইয়ের নিথর দেহ ঝুলে আছে, আর তার পাশে গণেশ। এবার ভয় পেয়েছিস? নিতাই হঠাৎ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে। তাকে দেখে কাঞ্চন কাঁপতে থাকে থরথর করে। নিতাই হুঙ্কার দিয়ে ওঠে, মা বাবা হারাইতি আমি। আমার বাবা যে সম্পদ রেখে গেছে তা দিয়ে আমি দিব্যি চলে গেতে থাকতে পারতাম, কিন্তু তোরা অন্যায়ভাবে আমার বাবার রেখে যাওয়া সম্পদ আত্মসাৎ করেছিস। তাতেও তোরা ক্ষান্ত হসনি। আমাকে দিনের পর দিন অত্যাচার করেছিস, কিন্তু আর না। এবার তোদের সবগুলোকে আমি মেরে তারপর আমি শান্তি পাবো। আমাকে ছেড়ে দিন, আমার বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। তোর কোনো ক্ষমা নেই গণেশ, তোর প্রতিশোধ তুই নিয়ে নেয়। নিতাইয়ের এক ডাকে গণেশ দৌড়ে আসতে থাকে। কাঞ্চন চোখ বড় বড় করে তাকিয়ে কাঁপছে। এক্ষুনি গণেশ তার শিং দিয়ে তার শরীর ছিন্ন ভিন্ন করে দিবে। কাঞ্চন চিৎকার দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু মাটির সাথে যেন তার পা আটকে গেছে, কিছুতেই নড়াতে পারছে না। সব শক্তি দিয়ে চেষ্টা করার পরও কাঞ্চন আর আগাতে পারে না। গণেশের দৌড়ের সাথে কাঞ্চন কখনোই পারবে না। কাঞ্চন রাস্তায় পড়ে গিয়ে গণেশের দিকে তাকিয়ে হ্যাঁচড়াতে থাকে। গণেশ তার ধারালো শিং দিয়ে কাঞ্চনের পেটে ঢুকিয়ে দেয়। নিতাইয়ের চোখ জল করে ওঠে। সকাল সকাল নিতাইয়ের কাকা কাস্তে হাতে নিয়ে তার ধান ক্ষেতের দিকে এগিয়ে যায়। পথে বটগাছের সামনে মানুষের হট্টগোল দেখে সে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে যা দেখে তাতে তার শরীর কাঁপতে থাকে। নিতাইয়ের নিথর দেহ বটগাছের ডালে ঝুলছে, আর গাছের নিচেই পড়ে আছে কাঞ্চনের রক্তাক্ত দেহ। পাশে গণেশও পড়ে আছে। সবাইকে একসাথে মৃত অবস্থায় দেখে হরণের মাথা ঘুরতে থাকে। গ্রামবাসীরা আরও একটা মৃত লাশ ঝুলতে দেখে বটগাছের ঠিক সামনে। নিতাইয়ের কাকা হরণ গাছের ডালে ফাঁস নিয়ে ঝুলছে। গ্রামবাসীরা মনে করে একসাথে সকলকে হারিয়ে হরণ হয়তো গলায় দড়ি দিয়েছে, কিন্তু সত্যটা তো এটা, হরণ তার নিজের ভুল বুঝতে পেরে গলায় দড়ি দেয়। নিতাইয়ের সাথে করা অন্যায় তাকে কুরে কুরে খাচ্ছিল।